সাদা কলেজ ইউনিফর্ম, কাঁধে ব্যাগ, কোলে আচারের কৌটা। সব নিয়ে সে সাজের সামনে দাঁড়িয়ে দাঁত বের করে হাসতে লাগল। সাজ কপাল উঁচিয়ে বলল, কিও বান্দা, কে লাগো? দেওর লাগিগু। উদয়কে দেখেই সাজের মনে পড়ে গেল ক্লিনিকের সেই লোকটার কথা। অনয় আহমেদ হিদ। ক্লিনিকে হিদকে দ্বিতীয়বারের মতো দেখে সাজের কাছে নীলক্ষেতের সেই পরন্ত বিকেলের সংঘর্ষ নেহাত কাকতালীয় মনে হচ্ছিল না। সেখানে যে ঘাপলা আছে তা বুঝতে পেরেছে সেই মুহূর্তেই। আর তার বোঝাটা নিশ্চিত হল দুদিন পর স্বামী নামক প্রাণীর সাথে এক অদ্ভুত ফোনালাপে। সত্য খুঁজে নিতে বলেছে কিনা। অদিতি ও আয়াত খুবই চঞ্চল প্রজাতির প্রাণী। সাজ তাদের সাথে ব্যাপারটা শেয়ার করতে পারেনি। তিলকে তাল বানাতে ওস্তাদ দুজন। সাজ কিছু গণ্ডগোলের আভাস পাচ্ছে, আজীব প্রাণী দুজন এসব শুনলে দুষ্টু হাসির সাথে ঠাট্টায় লেগে যেত নিশ্চিত। ওদিকে রাইন খুবই বাস্তবিক ধ্যানধারণা নিয়ে চলে। সাজ 1.5 দিনের অস্থিরতা কাটিয়ে ক্লাসের এক ফাঁকে রাইনকে বলল, তোমার সাথে একটু আলাদা কথা বলার প্রয়োজন আছে আমার। বিকেলে একটা ক্যাফেতে মিট করো। রাইন টমবয় ক্যাটাগরির মেয়ে মানুষ। ফর্সা গোলমুখ, চুলগুলো ছেলেদের মতো কাটা, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, পরনে ঢিলেঢালা শার্ট, চাহনি অনমনীয় আর কণ্ঠ ভীষণ শক্ত। রাইন খুব একটা মিশুক মেয়ে না হলেও তার বন্ধু সংখ্যা নেহাত কম নয়। সাজ ও আয়াত বাদে তার বাকি সব বন্ধু ছেলে। সেখান থেকেই এক বুঝদার ছেলেবন্ধুকে নিয়ে সে সাজের সাথে আলাদা কথা বলতে চলে এলো। রাইন পরিচয় করিয়ে দিল, শোনো সাজ, ও আমার বন্ধু প্রহর, তাহসিন প্রহর। ছাগলের মতো বেকুব তো ছাগলের চোখে দেখবা উ। এটুকু বলে প্রহরের দিকে তাকাল। আর প্রহর, শোনো বেটা, ও হচ্ছে আমার বন্ধু সাজ। বোনের চোখে দেখবি গু। প্রহর অতিষ্ঠ ভঙ্গিমায় দুধারে মাথা নাড়ল। সম্পূর্ণ অপরিচিত এক ছেলেমানুষের সামনে কিছু বলতেও ভীষণ ইতস্তত লাগছে তার। প্রহর তার জড়ত্ব টের পেয়ে নিজ থেকেই বলল, যেসব কথা নিজের মানুষদের বলা যায় না তা দূরের মানুষদের বলে লাভ আছে। অপরিচিতরা সহজে জাজ করে না গি। সাজ মিহি হাসল, মেবি আমরা খুব বেশি দিন অপরিচিত থাকব না গি। পকেটে হাত গুজে সোজা হয়ে দাঁড়িয়ে আছে প্রহর। সাজের কথা শুনে চোখে হাসল সে। তাই মনে হচ্ছে গি। রাইন দেখতে পেল দুজন খুব জলদি একে অপরের সাথে সহজ হয়ে উঠেছে। তারা একটা গোল টেবিলে বসল। খুবই শর্টকাটে সাজ নিজের বিয়ের ঘটনা জানিয়ে এরপর বলা শুরু করল, আমি বরাবরই খুব রেস্ট্রিক্টেড একটা মেয়ে। কখনো বাইরের ছেলেদের সাথে মিশিনি, কথা বলিনি, তাদের সামনে অবধি যাইনি। নিজের প্রতি আমার অসম্ভব সেলফ কন্ট্রোল। এমন না যে প্রেমের প্রস্তাব আমি পাইনি, অসংখ্য পেয়েছি, কিন্তু কোথাও জড়াইনি। লাভ এট ফার্স্ট সাইট ব্যাপারটা খুবই হাস্যকর, আমি বিশ্বাস করি না। কাজেই এটা হওয়ারও সম্ভাবনা নেই। কিন্তু এই ডাক্তারটা। রাইন কথার মাঝে ফোড়ন কাটল, কোনো ডাক্তার? সাজ কপাল চুলকালো, বলিনি না? না হু, নীলক্ষেতে দেখা হয়েছিল, বই কিনতে গেছিলাম। বলা নেই কওয়া নেই, হুট করে এসে হাজির। আমার বইয়ের দামাদামি করে দিল, এরপর গায়েব হয়ে গেল। আমি একটু অসুস্থ ছিলাম, আমার হাজব্যান্ড কিভাবে যেন তা জেনে গেছে জানি না। আমাকে ওইয়ে বাসার ওইদিকে একটা ক্লিনিক আছে না, ওখানের একজন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিল। ডাক্তার দেখাতে গিয়ে দেখি সেই নীলক্ষেতের বান্দাটাই। আমাকে দেখে মোটেও রিয়াক্ট করল না, এত নরমাল। সাজ থামল। রাইন বলল, শুধু এটুকুই? তুমি কি বেশি ভাবছ না? না রাইন, বেশি ভাবছি না। সেদিন আমাকে দেখে তার সামান্য হলেও প্রতিক্রিয়া দেখানো উচিত ছিল। তা না করে শান্ত কণ্ঠে বলল, সে আমাকে মনে রাখেনি, ভুলে যেতে পারেনি। দুটো আলাদা ব্যাপার। আমি জানি না সে আমার সাথে কোনো ট্রিকি গেম খেলছে নাকি অন্য কিছু। আমার বারবার তার ওই কথাগুলোই মাথায় ঘুরছে। আমি কোনো কিছুতে ফোকাস করতে পারছি না। কেন যেন মনে হচ্ছে আমি কোথাও কিছু মিস করে যাচ্ছি। কিছু তো হচ্ছেই যা আমি বুঝতে পারছি না গি। কফি এলো 3 জনের। প্রহর নিজের কাপ হাতে তুলে বলল, তোমার হাজব্যান্ডের ব্যাপারে কতটা জানো? সাজের চোখ মুখ কুঁচকে এলো, কিচ্ছু জানি না। তার নাম, প্রফেশন? কিচ্ছু না গি। আচ্ছা, তুমি কি জানো তুমি একটা ভুল করেছ? জানি উ। কোনটার কথা বলছি বলো তো? সাজ নতমুখী হয়ে দীর্ঘশ্বাস ফেল।
আমার বাবা মা, ভাই, স্বামীসহ আপন সবাইকে অবিশ্বাস করে আধ ঘন্টার স্বল্প পরিচিত এক মেয়ের কথা শুনে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে আসাটা গু। এক্সাক্টলি। রাইন কিছু একটা ভেবে বলল। তোমার বর্ণনা মতে মেয়েটা নরমাল ছিল না। আচ্ছা, এমনও তো হতে পারে সে তোমার হাজব্যান্ডকে পছন্দ করে? সাজ মাথা নাড়ল। স্বাভাবিক। করতেই পারে। আর এজন্যই আমি মানতে পারছি না হিদের আরেকটা সংসার আছে গি। টেবিলে শব্দ করে হাত ফেলে রাইন বলে উঠল। তুমি কি নোটিস করছো? কি বলেছ? থতমত খেয়ে গেল সাজ। ওপরনিচ মাথা নেড়ে বলল, হ্যাঁ। কেন? তোমার হাজব্যান্ডের নাম কি? আমি জানি না তো। বিয়ে পড়ানোর সময় খেয়াল করিনি গি। হেসে ফেল প্রহর। তুমি এইমাত্র তোমার স্বামীর নামের জায়গায় হিদ বলেছ গু। সাজ মাছি তাড়ানোর মতো হাত নাড়ল নিজের মুখের সামনে। আরেহ না, তোমাদের ভুল হচ্ছে গি। রাইন সাজের বলা বাক্যটা পুনরায় বলল। আর আমি এজন্যই মানতে পারছি না হিদের আরেকটা সংসার আছে গি। নিজের অন্যমনস্কতায় বলা কথাটা সাজের মাথায় ধরল এবার। দুহাতে মুখ থেকে সে বিড়বিড় করল। ডাক্তারটা আমার মনমস্তিষ্কে এমনভাবে কাবু করে ফেলেছে, আমার মাথায় আসছে না কিছু। তাই ভুলভাল বকছি গি। প্রহর রাইনের থেকে একটা নোটপ্যাড নিয়ে সেখানে কিছু লিখল। এরপর সাজকে দিয়ে বলল, বাসায় গিয়ে দেখবে এটা গু। সাজ পাল্টা প্রশ্ন করল, এখন কেন নয়? প্রহর বলল, নিজের সাথে নিজের বোঝাপড়া বলে একটা ব্যাপার আছে ই। সাজ মাথা নাড়ল। টুকিটাকি আরও কিছু কথা শেষে সে বের হয়ে গেল ক্যাফে থেকে। বাসায় যেতে যেতে এসবই ভাবল। কিছু একটা হচ্ছে। আর সেই কিছু একটা বোঝার জন্য তাকে একদম সূচনা থেকে ভাবতে হবে। যেদিকে গল্পের ডালপালা বিস্তৃত হয়েছে সেদিকে যেতে হবে। যেতে যেতে পথিমধ্যে থেমে গেল সে। সন্ধ্যার আগ দিয়ে একটা সময় রাস্তার এক কোনায় দাঁড়িয়ে প্রহরের দেওয়া চিরকুটটা পড়া শুরু করল। অল্প কিছু বাক্য লেখা ছোট ছোট হাতের লেখায়। নিজের 18টা বছর যেই নারী একজন নির্দিষ্ট পুরুষের জন্য সুরক্ষিত রেখেছে, সেই পুরুষকে পাবার পরও নারী অন্য এক পুরুষের প্রতি দুর্বল হচ্ছে। আচ্ছা, নিজের মানুষটার ছায়ার প্রতিও তো অনুরাগ জন্মে। হতে পারে না এমন কিছু? সাজের বুকের ভেতরটা ধক করে উঠল। কিছু হিসেব যেন এখন মিলতে লাগল। মস্তিষ্কে ছুটতে লাগল এলোপাথারি সব প্রশ্ন। সেসব প্রশ্ন একপাশে রাখল। ফেসবুকে গিয়ে সার্চ দিল এনএআইএমখে নামটা। একাধারে বেশ কিছু অ্যাকাউন্ট পেল। সাজ ঢাকার সেই বড় রাস্তার এক কোনায় দাঁড়িয়ে সেগুলো দেখে যেতে লাগল। অবশেষে ডাক্তার অনয় আহমেদকে সে পেল। লিভ ইন ঢাকা, ফ্রম টাঙ্গাইল। আর মিউচুয়াল ফ্রেন্ডে গিয়ে অর্ণব, তার ভাই। সাজের আর বোঝার কিছু বাকি রইল না। সে শান্ত হতে পারল না। বুকের ধুকপুকানি যা শুরু হয়েছে তা থামার নাম নেই। তার পা দুটো চলতে লাগল অনির্দিষ্ট পথ ধরে। চোখের সম্মুখে ভাসতে লাগল লম্বাদেহী লোকটার শীতল চাহনি, কঠিন মুখটা। কানে ভাসতে লাগল লোকটা থেকে প্রতিদিন নিয়ম করে শোনা কথাগুলো। আমাদের মস্তিষ্ক যুক্তি খোঁজে, আর মন সকল অযৌক্তিক ব্যাপারগুলোর সাথে সমঝোতা করে। সাজ এক মুহূর্তেই ধরতে পারল এই সম্পূর্ণ অপরিচিত লোকটার প্রতি সে কেন এত দুর্বলতা দেখাচ্ছে। 3 কবুলে নিজের করে নেওয়া লোক তার মাথা থেকে বের হয়ে গেলেও মন থেকে বের করে ফেলা এত সহজই নাকি? আনমনে হেসে ফেল সাজ। লুকোচুরির যে খেলাটা সে শুরু করেছে তা না হয় এবার দুপাক্ষিকভাবে খেলা যাক। সেসব মনে পড়তেই সাজ মুচকি হেসে উদয়কে বলল, বাহ, অনয় আহমেদ হিদ, উদয় আহমেদ রোদ। ভালোই তো। উদয় আচারের কৌটা এগিয়ে দিয়ে বলল, মা পাঠিয়েছে, খাও। আচ্ছা গি। তুমি কি ভাইয়ার সাথে থাকো? হ্যাঁ গু। ভাইয়া যেই বাসায় থাকতো ওটাতেই? নাকি নতুন বাসা নিয়েছ? তোমার ভাইয়া যেটাতে থাকতো ওটাতেই গি। ও আচ্ছা। সাজ উদয়ের মাথার চুল এলোমেলো করে দিয়ে বলো, তেল নাও না? না ভাবি। উদয়ের সহজ সরল স্বীকারোক্তি। সাজ চোখ মুখ কুচকে ফেল। কেন? উদয় শক্ত কণ্ঠে বলল, তেল নিতে ভালো লাগে না আমার। শ্যাম্পু করতে ভালো লাগে। দিনে 2 বার গোসল করলে 2 বারই শ্যাম্পু। আর তেল? হ্যান্ডসাম ছেলে হয়ে আমি তেল চিপচিপে কাকু হতে পারব না ভাবিগু। সাজ অতিষ্ঠ ভঙ্গিমায় মাথা নাড়ল। তোমার ভাইও কি এমন? ওপরনিচ মাথা নেড়ে উদয় বলল, ভাইয়া আরও বেশি গু।
তোমার ভাইয়ের কপালে অশান্তি আছে রে দেওর। আর কয়টা দিনই শান্তিতে থাকতে পারবে গি। উদয় হেসে ফেল। রাতে খাওয়ার পরও দাদা শ্বশুরের সাথে কথা বলার সুযোগ সাজের মেলেনি। তিনি নাকি সন্ধ্যের পরই খেয়ে ঘুমিয়ে পড়েন। সাজ সকালের অপেক্ষায় রইল। ভোরে উঠে ওনার সাথে আগে কথা বলা লাগবে। এসব চিন্তা ভাবনা করতে করতে সাজ হিদের পুরো রুমটা এবড়োখেবড়ো করে ফেল। একটা কোনাও বাদ রাখল না দেখে নিতে। মুচকি হাসি যেন ঠোঁট ছেড়ে যাচ্ছেই না। কি অদ্ভুত না! স্বপ্ন ও বাস্তবতার দ্বন্দ্ব ঠিক যেন মৃদু কাচ। অন্যদিকে রহস্যময়ী প্রকৃতির খেলাই ভিন্ন। নিমিষেই কাচের ন্যায় হাজার খণ্ডের স্বপ্ন ভেঙে দিতে পারে, ভাঙা স্বপ্নকে ইস্পাত ন্যায় দিয়েও বানিয়ে তুলতে পারে। হসপিটালে হিদের কিছু কাজ ছিল। বাড়ি ফিরতে তাই দেরি হয়ে গেল, বাজল প্রায় 10টা। এরপর শাওয়ার নিয়ে ঈদকে খেতে দিয়ে মেইডের বানিয়ে রেখে যাওয়া খাবার খেয়ে হিদ পুরোপুরি ফ্রি হল 11টার পর। প্রচণ্ড ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিয়েই কল লাগাল সাজকে। ওধারে রিসিভ হল 3টা রিংয়ের পর। সাজ সালাম দিল। হিদ সালামের জবাব দিয়ে বলল, বলেন ম্যাডাম, কি অবস্থা? সাজ প্রশস্ত হাসল। ভালো, সবকিছু ভালোই ভালো। শ্বশুরবাড়ি কেমন লাগছে? দারুণ। শ্বশুরবাড়ির লোকেরা? অমায়িক। আর শাশুড়ির ছেলে? সাজ ফিক করে হেসে ফেল। তাকেই তো মিস করছি গি। তাই না? জিউ। খেয়েছ? হ্যাঁ। আপনি? খেয়েছি গু। তারপর বলুন সাহেব, বুবাচ্চা ভালো আছে? হিদ হাসবে নাকি কাঁদবে তার দিশা পায় না। থতমত খেয়ে কিছুক্ষণ পড়ে থাকে। তারপর ভাঙা শব্দে বলে, খুব ভালো। বাচ্চারা ছেলে নাকি মেয়ে? মেয়ে সম্ভবত। কত বছর? হবে স্কুল পড়ুয়া ঘি। তাই না? মেবি। তাদের কথা চলতে লাগল ঢের রাত অবধি। তারপর কলেই ঘুমিয়ে পড়ল সাজ। হিদ কল কাটল না, তার আর ঘুমও পেল না। ক্লান্ত শরীরটা যেন ভীষণ প্রজ্বলিত হয়ে উঠেছে। মেয়েটার সংস্পর্শে আসামাত্র তার সমস্ত ক্লান্তি কিভাবে যেন হাওয়ায় মিশে যায়। আর তারপর মনটা হয়ে ওঠে অশান্ত। হিদ উঠে কিছুক্ষণ দুয়েকটা বই ওল্টাল। তারপর রুম ও বারান্দায় পায়চারি করল। তাতেও ফায়দা না হওয়ায় সে রুমে এসে ফোনটা হাতে তুলল। ঘুমন্ত স্ত্রীর নিঃশ্বাসের ফিসফিসানো আওয়াজে স্মিত হাসল সে। এরপর ফেসবুকে ঢুকে পড়ল। নিউজফিড স্ক্রল করতে গিয়ে আচমকা লক্ষ্য করল একটা মেয়ে আইডি থেকে 2 দিন আগে ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। হিদ খুব একটা আমলে না নিলেও মেসেজ রিকোয়েস্টটা চোখে পড়ায় দেখতে বাধ্য হল। আইডির নাম সন্ধ্যাবতী গু। একটা টেক্সট এসেছে গতকাল মধ্যরাতে। হিদ একবার পড়ল, 2বার পড়ল, বারবার পড়তেই থাকল। আইডিটা কার তা বোঝার জন্য হিদকে খুব একটা বেগ পোহাতে হল না। বিছানায় গা এলিয়ে দিল সে। কপালে হাত রেখে 2 চোখ বন্ধ করে হাসতে লাগল। ওধারে ফোনে জবলজবল করতে থাকা শব্দেরা যেন হাওয়ায় ভাসতে লাগল। মন্দতা মনকে গ্রাস করেছে। সঞ্জীবিত সুরে সুখ ভেসেছে। অস্তিত্বে এক অকস্মাৎ লহরী তুমি। শোনো, প্রেম ও অসুখের সন্ধি হয়েছে গি। সাজ একটা ফেক আইডি খুলেছে। নাম দিয়েছে সন্ধ্যাবতী। এই অ্যাকাউন্ট দিয়েই সে তার লুকোচুরির খেলাটা চলমান রাখবে। স্বামী তো এমনি স্বামী হয়ে যায় না, তাকে টেস্টের উপর রাখতে হয়। এই যেমন ধরুন, মাঝে মধ্যেই ফেক আইডি দিয়ে একটু গুটিয়ে দেখা, আবার পকেট থেকে না বলে পয়সা সরালে কেমন করে তা দেখা, মধ্যরাতে ঘুম থেকে উঠিয়ে জিজ্ঞেস করা চা খাবে। আবার এরকম অনেক ব্যাপার আছে। এতসব তো করার মতো সুযোগ সাজের আসেনি, তাই হাতের নাগালে যেটা আছে সেটাই সই। সে আইডি খুলে টুকটাক গুছিয়ে নিল। প্রোফাইল পিকচারে দিল একটা পদ্মফুলের ছবি, কভারে তার হাত পায়ের ছবি। অন্যান্য তথ্য দিল না। এই তো, এটুকু করেই সে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বসল 69,000 ফলোয়ার বিশিষ্ট হেলথ নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে বয়ান দিতে থাকা ডাক্তার অনয় আহমেদ হিদকে। আর তারপর ওভাবেই সঙ্গের মতো পড়ে রইল। জনাব যে তার ফলোয়ার লিস্ট চেকই করেন না, তা তো রানী সাহেব আর অজানা। মোটামুটি সোশ্যাল সাইটে সাহেব একটু পরিচিত বটে। স্বাস্থ্য টিপস, হেলদি লাইফস্টাইলের কারণ তো আছেই। সেই সাথে একটা ড্যাম কুল পার্সোনালিটি বহন করা অবিবাহিত 30 পুরুষটি একটা বড় সংখ্যক মেয়েরই কল্পনা করা বাস্তবিক পুরুষ। সাজ ব্যাপারটা এই 1.5 মাসে বারবার টের পেল, আর প্রতিবারই তেলেবেগুনে জ্বলে উঠতে লাগল।
মেয়েরা কমেন্ট বক্সে কি ন্যাকামো করে বাবারে। এই ফ্রেন্ড ওই ফ্রেন্ডকে ট্যাগ দেয়, মেনশন করে, কি লজ্জাজনক কথা। শর্মে নাকি রাগে কি কারণে যে কান দিয়ে ধোঁয়া বেরোতে লাগে সাজের, বেচারি তা টের পায় না। সাজ পুরো একটা দিনে অগণিতবার দেখে গেল লোকটার তরফ থেকে কোনো নোটিফিকেশন এসেছে কি না। তার অনুসন্ধানে এক বালতি জল ও এক খাবলা গোবর। সাজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে গোবর জল বানিয়ে তা নেপে নিল। এরপর আরও গভীরভাবে দুচোখ টানটান করে এক হাতে ক্রমাগত প্রোফাইল রিফ্রেশ করে দেখে যেতে লাগল রিকোয়েস্ট ক্যান্সেল থেকে কি ফ্রেন্ডস কি আসছে না কেন। সে বুঝতে পারল তার বুদ্ধি হাঁটুতে। সানজিনা আফরিন এক চরম লেভেলের উজবুক। তার নির্বুদ্ধিতা আকাশ ছুল। এক বুক কষ্ট নিয়ে সে টের পেল তার মতো অতি ক্ষুদ্র প্রাণী, তার উপর ফেক আইডি সাহেবের চোখের তলানিতেও তা পড়েনি। বুকের ব্যথা ও মনের অসুখ। তখন গভীর রাত। সাজ ভীষণ আবেগী হয়ে অনুভূতির সর্বোচ্চ উপলব্ধি থেকে একটা টেক্সট করল। একটা কবিতা বলা যায় একে, নাকি প্রস্তাবনা বা অনুমতি, নাকি ঐশ্বরিক প্রেমের এক অতিসত্বর বহিঃপ্রকাশ। মন্দতা মনকে গ্রাস করেছে। সঞ্জীবিত সুরে সুখ ভেসেছে। অস্তিত্বে এক অকস্মাৎ লহরী তুমি। শোনো, প্রেম ও অসুখের সন্ধি হয়েছে গি। রিপ্লাই পেল পরদিন মধ্যরাতে। তখন সাজ গভীর ঘুমে। হিদের সাথে তার কন্ট্যাক্ট নাম্বারেই কথা হয়। রাতে কথা বলতে বলতে মেয়েটা কখন যে ঘুমে কাদা কেউ টের পায়নি। সকালে ঘুম ভাঙল তার। নোটিফিকেশনের এহেনতেহেন অবস্থা দেখে সাজ বিড়বিড় করল, জমিদারের বেটা, ফোনের টাকা বেশি হয়ে রাখছে তোমার? অবশ্য ডাক্তার মানুষ, স্ত্রীকে হাত খরচের জন্য 30,000 দেও। তোমারে তো জমিদার না, রাজামশাই। হুকুম করুন কি বলে আমার লাফানো উচিত কে? সাজ তা বলতে চেয়েও বলল না। দেখল কল কেটেছে শেষরাতে। আর তার ঘণ্টাখানেক আগেই জনাব টেক্সটের রিপ্লাই দিয়েছে, উড ইউ লাইক টু বি মাই ভার্চুয়াল ওয়াইফ। ছোট্ট একটা বাক্য, 8টা শব্দ মোটে। কোনো ন্যাকামো নেই, অনুভূতির বাড়তি প্রকাশ নেই। তবু সাজের বুকের ভেতরটা ঝংকার দিয়ে উঠল। আর তারপরই মস্তিষ্ক চেঁচিয়ে উঠল, স্বামী, তুমি জনে জনে বউ বানিয়ে বেড়াও নাকি? সাজ তা লিখতে পারল না। অত্যন্ত কষ্টের সাথে কাদো কাদো মুখে বিড়বিড় করতে করতে টাইপ করল, আই উড। প্রেমাসুখের ভার্চুয়াল সূত্রপাতও এরপর ঘটেই গেল। আচ্ছা, হিদ এ কথা কেন বলল? ও কি সঙ্গহীনতায় ভুগছে? আহারে বেচারা স্বামী। বিবাহিত বউ থেকেও তুমি ব্যাচেলর লাইফ কাটাচ্ছ, কিং সাইজের বেডে কুইন ছাড়া ঘুমাচ্ছ। হিদের মনের দুঃখ সাজ বুঝল। ভাগ্যিস সে নিজেই টেক্সট দিয়েছিল, নয়তো তো বেচারা আরেক জন্দর দিকে তার ভাগেরটা দিয়ে দিত। আচ্ছা, ভার্চুয়ালে কি আরও বউ বানিয়ে রেখেছে নাকি? কি জানি। এতসব ভাবনার মাঝে তার ফোনে সেট করা অ্যালার্ম লাফিয়ে বেজে উঠল। থতমত খেল সাজ। হাত থেকে ফোনটা পড়ে গেল বিছানার উপর। অ্যালার্মের টপিকে লেখা উঠল, দাদা শ্বশুরের মনোরঞ্জন কু। দীর্ঘশ্বাস ফেল সাজ। ভোর হয়েছে। সে উঠে ফ্রেশ হয়ে 3 পিস পাল্টে একটা লাল ও গোলাপি সমবায়ের তাঁতের শাড়ি পরে নীল। নাকে একটা ছোট্ট নাকফুল, হাতে 2টো সোনার বালা। নিজেকে আয়নায় দেখে তার কি যে আনন্দ লাগল। বিয়ের 3য় মাসে নিজেকে আক্ষরিকভাবেই তার স্বামীর বউ হিসেবে মন থেকে মানতে পারছে সাজ। সেই সাথে তার জন্য সাজতে পারছে, তাকে মনে করে লজ্জাও পেতে পারছে। এই যে এত এত পরিবর্তন একদিনে ঘটেনি নিশ্চয়ই। ঘড়িতে 7টা বাজে। সাজ উঠে নিচতলায় এলো। আফিয়া বেগমসহ সকলে ওকে দেখে ভীষণ চমকে গেলেন। এক দেখায় চোখ সরিয়ে নেওয়ার মতো দুষ্কর সুন্দরী সাজ কোনোদিনও ছিল না। বলা বাহুল্য, হিদের পাশে সাজকে বিশেষ মানাতো না বলেও পরিবারের একপাক্ষিক সদস্যদের গোপনে ছোড়া কিছু মন্তব্য রয়েছে। মেয়েটার গায়ের রং উজ্জ্বল শ্যামলা। ছোট্ট মুখটায় প্রতিফলিত আছে তার আত্মগরিমা, অভিমান ও সরলতার মিশ্রণ। কিন্তু মেয়েটাকে যখন গভীরভাবে লক্ষ্য করা যায়, বিশেষ করে সবসময় টলটমে চোখ দুটোর দিকে একটুক্ষণ তাকিয়ে থাকলে, বিশেষ কিছু তো আছে এ মেয়ের মধ্যে। সেই বিশেষ কিছুটা এতটাই বিশেষায়িত যে সহজে কেউ বুঝতে পারে না। এই যেমন এখন গুছিয়ে একটা তাঁতের শাড়ি পরেছে, চুলগুলো খোপা করে রেখেছে, মুখে আহামরি প্রসাধনী নেই, সামান্য স্বর্ণ, আর এই তো সর্বাঙ্গে উপচে পড়ছে স্বাভিমান। আফিয়া বেগমের ধারণা, হিদের পাশে এই মেয়ে ছাড়া আর কাউকেই মানাত না। এই মেয়েটা না থাকলে হিদকে সে আজীবন ব্যাচেলর কমিটির সভাপতিই বানিয়ে রাখতেন নিশ্চিত। সাজ বলল, চা বানাই?
খাবে তোমরা? বাড়ির বুবাচ্চারা কেউ সকালে চা খায় না। রান্না বসানো হয়েছে। আফিয়া বেগমের কিছু বলার আগেই ছোট চাচি বলে উঠলেন, পরে আসো বউ, দেখো না কাম করতেছি। আফিয়া বেগম দ্রুত হাতে ভাজা মাছগুলো নামিয়ে কড়াইটা সরিয়ে সাজকে বললেন, আমি বানিয়ে দিচ্ছি মা গু। সাজ এগিয়ে গেল, মুচকি হেসে বলল, না মা, আমি বানাচ্ছি। দাদুর জন্য বানাবো। ও আচ্ছা, তাহলে তুমিই বানাও, আমি সব এগিয়ে দিচ্ছি গু। বাকি যাদের মুখের বিদিকিচ্ছিরি মার্কা অভিব্যক্তির দিকে তাকিয়েও দেখলেন না আফিয়া বেগম। ওদিকে তাদের কোচকানো চোখমুখ যেন শব্দ করেই বলছে, আর কারো পোলারা বিয়ে করে না? একাই পোলা বিয়া করাইছে দুনিয়াতে গু। অথচ দুই বউয়ের কারোরই সাহস নেই বড় বউয়ের মুখের উপর একটা শব্দ করা। কাজেই চুপ থাকাই ভালো। সাজ ব্যাপারগুলো লক্ষ্য করল। সেই সাথে সংসার জীবনের প্রথম টিপস নিয়ে নিল, নিজেকে ঠিক ওরকম বানাও, লোকে একটা কথা বলতে গেলেও যেন শতবার ভাবে। যেমনটা তার স্বামী ও শাশুড়ির সুদী ব্যক্তিত্ব। সাজ চা বানিয়ে আবু বকর সাহেবের রুমে চলে এলো। দরজায় নক করল সে। মৃদু আওয়াজে বলল, দাদু আসব? ওধার থেকে শক্ত কণ্ঠে জবাব এলো, না গি। সাজ তবুও গেল। জানালার সামনের একটা চেয়ারে বসে আছেন তিনি, হাতে খবরের কাগজ, চোখে সোনালি চৌহদ্দির চশমা। তিনি টের পেলেন সাজ প্রবেশ করেছে, তবে কিছু বললেন না। সাজ গুটি গুটি পায়ে ভেতরে চলে এলো। চায়ের কাপটা সামনে টিটেবিলে রেখে আরেকটা চেয়ার টেনে তার পাশে বসল। শান্ত স্বরে ডাকল, দাদু। বকর সাহেব এদিকে তাকাতেও অনিচ্ছে প্রকাশ করল, আমার নাতিদের সংখ্যা সীমিত। আমি আপনার বড় নাতির বউ। বকর সাহেব এবার তাকালেন এবং 2 সেকেন্ড দেখেই চোখ সরিয়ে নিলেন। তার এমন মুখভঙ্গি স্পষ্ট বলছে, ওহ আচ্ছা কন্যা, তোমার সুবুদ্ধি উদিত হয়েছে। এতদিন তবে কাকে ধার দিয়ে রেখেছিলে? তবে শব্দ অপচয় করলেন না তিনি। সাজ দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগল, দাদু, আমরা মানুষ জন্মের পর থেকেই ভুল করতে থাকি, ভুল থেকে শিখতে থাকি, ভুলের মধ্যে তো নই। আমার যখন বিয়ে হলো আমার বয়স ছিল 18। আমি জানি অন্যান্য মেয়েরা 16তেই যথেষ্ট ম্যাচিউর হয়ে ওঠে, সংসার সামলানোর মতো জ্ঞান তাদের ওই বয়সেই হয়ে যায়। আবার কিছু মেয়ে আছে যাদের 20 বছরেও ম্যাচিউরিটি আসে না। আমি দ্বিতীয় ক্যাটাগরির মেয়ে। তাই যখন এই বাড়িতে প্রথম পা ফেলেছিলাম। সাজ দীর্ঘশ্বাস ফেল। আবু বকর সাহেবের মুখের দিকে একবার তাকাল। তার চেহারার কাঠিন্য আস্তে ধীরে কোমল হয়ে উঠছে, তবে এখনো শক্ত থাকার অভিনয় করে যাচ্ছেন। সাজ ব্যাপারটা লক্ষ্য করে বলল, আমি যখন এই বাড়িতে প্রথম পা ফেলেছিলাম তখন আমার বয়স 18 থাকলেও মানসিক দিক থেকে অপরিপক্ক ছিলাম। বাড়ির বাইরে প্রথম পা ফেলা, মা বাবা ভাই ছাড়া প্রথম কোথাও আসা, কেমন মিশ্র অনুভূতি হয়েছিল। আমি সংসার সামলানোর মতো পরিণত হইনি তখনও। কিছু সমস্যার মুখোমুখি হলাম, বুক ফেটে চিৎকার আসছিল। বাবা মা ভাইয়া কাউকেই আশেপাশে পেলাম না। মনে হচ্ছিল তারা আমাকে এক নির্জন দ্বীপে একা ফেলে চলে গেছে। আমার কেউ নেই, কোথাও নেই। আমি পালিয়ে গেলাম। সাজের শব্দগুলো ভীষণ নির্লিপ্ত, তার কণ্ঠ স্থির, খুব সাবলীলভাবে বলে যাচ্ছে। আবু বকর সাহেব চায়ের কাপটা হাতে তুলে চুমুক দিলেন। রাশভারী কণ্ঠে বললেন, ঠান্ডা হয়ে গেছে গু। সাজ তড়িঘড়ি করতে লাগল, আমি আরেকটা বানিয়ে আনি। প্রয়োজন নেই, ভালো হয়েছে এটা। সাজের বুকের ভেতরে ঝড়ো, মুখে স্মিত হাসি। দাদু, আমাকে মাফ করেছেন তো? আবু বকর সাহেবের মুখের সম্পূর্ণ কাঠিন্য গায়েব হয়ে গেছে। তিনি শান্ত কণ্ঠে বললেন, আমার সাথে তুমি কোনো অন্যায় করনি, মাফ চাওয়ার প্রসঙ্গ ওঠে না। অন্যায় যার সাথে করেছ সে কি মাফ করেছে? তুমি কি মাফ চেয়েছ? সাজ দুধারে মাথা নেড়ে নেতিবাচক উত্তর দিলে আবু বকর সাহেব বললেন, তোমরা ছোট মানুষ, তাই বোঝো না এগুলো। একটা উপদেশ দেই, শুনো। স্বামীর মনে কষ্ট দেওয়া লাগে না। তোমার স্বামী তোমার একমাত্র নির্ভরতার স্থান। বাবা মা যতই আপন হোক না কেন, তাদের কাছে তুমি কেবল আমানত মাত্র। যেই মুহূর্তে তুমি কবুল বলেছ সেই মুহূর্তে তুমি পুরোপুরি তোমার স্বামীর দায়িত্বে চলে এসেছ। তার কথা শুনবে, তাকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে। বকর সাহেব থামলেন।
চায়ের কাপে আরেকটা চুমুক দিয়ে বললেন, পুরুষ মানুষ বেশি কিছু চায় না। তারা কেবল একটা ঘর চায়। কংক্রিটের দেয়ালগুলোর ভেতর মায়ে বোনা ঘর। কেবল এটুকু সে পেলে তুমি দুনিয়াতেই গোটা এক স্বর্গ পেয়ে যাবে। বুঝতে পেরেছ? সাজ ওপরনিচ মাথা নাড়ল। জি, বুঝতে পেরেছি। ধন্যবাদ দাদু। তোমার স্বামীর কাছে মাফ চেয়ে নিয়োগ। আচ্ছা গি। সাজ আরও কিছুক্ষণ সেখানে বসে রান্নাঘরে চলে এলো। মনটা বেশ ফুরফুরে হয়ে আছে তার। এরপর কোমরে আঁচল গুজে পাকা গিন্নি সেজে রান্নায় সাহায্য করতে লাগল। সারারাত ভরে কান্না করেছে ঘর্মি। সকালে খেতে বসার সময় দেখা গেল মেয়েটার চোখমুখ ফুলে আছে। কি করুণ দেখাচ্ছে। সাজের মোটেও করুণা পেল না। পাশের বাসার ভাবির মতো মর্মির মামাতো ভাবি তাকে উদ্দেশ্য করে ভরা মেহফিলে মর্জিনাকে বলে উঠল, ফুপি আম্মা, একটা কথা বলি, কিছু মনে করবেন না। যুবতী মেয়েমানুষ বেশিদিন ঘরে রাখা লাগে না। জিমে আছর করে। আপনার মেয়ের বয়স তো 22 বছর হল। বিয়েশাদি দেবেন না? মর্জিনা মুখ ভেঙচিয়ে বলল, দেব না কেন? আমার মেয়েটা অনেক সুন্দর। পোলা মাইন্সের লাইন লেগে যায়। সাজ ফিক করে হেসে উঠল। জি, আপনার মেয়ে মাশাল্লাহ সুন্দর আছে। খালি একটু ছ্যাঁতছ্যাঁত করে। ওগুলা সমস্যা না। ওঝা দিয়ে কয়েকটা ঝাড়ুর ফু দেওয়ালেই ঠিক হবে। আমি কাল ওঝা ডাকি আর পরশু ঘটক। আফটার অল ওর বড় ভাবি লাগি। একটা দায়িত্ব আছে না?